হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 আমরা আলোচনা করছিলাম, আমাদের জ্যাকোবিন বিপ্লবটা পর্যন্ত আমরা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। জ্যাকোবিন শাসন যেটা আছে সেটা পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। ওকে, আজকে আমরা কিন্তু নেক্সট থেকে পড়বো। সবার আগে বলি, লাইন ভিত্তিক পড়াটা আমি পড়াচ্ছি। বই অনেকের অনেক রাইটারের হতে পারে, অনেক প্রকাশনীর হতে পারে, বাট কনসেপ্টটা একই থাকবে। প্রত্যেকে পড়াটাকে লাইন ভিত্তিক যেটা পড়াচ্ছি ভালো করে ফলো করবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন এলে লিখতে পারবে। স্কিপ না করে ভিডিওটা দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন কি হতে পারে প্রতিটা প্রশ্ন ধরে বলে দিই, এবং কিভাবে লিখবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। সো ভালো করে ফলো করবে, এবং লাস্টে আমরা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। যাই হোক, কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। এর আগে প্রতিটা পার্ট ধরে ধরে আমি পড়াচ্ছি, খুবই ধরে ধরে পড়াচ্ছি, যাতে যে কোনো প্রশ্ন লিখতে পারো। প্রতিটা পার্টকে ভালো করে দেখে নেবে এই ভিডিওটা দেখার পরে। আর বাংলারও তোমাদের আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত এগুলো করেই দিয়েছি। প্রফেসর শঙ্কুর বোমজাতির ডায়েরি করানো আছে, সেগুলো সবকিছু তোমরা দেখে নিও। আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি থেকে বেশি পাও। ওকে, আর নোটিফিকেশনটা অন রাখবে, লাইক করে রাখবে, যাতে নোটিফিকেশন না পেলেও স্ক্রিনে চলে যায় ভিডিওটা। দেখো কি বলেছে, আমরা এর আগে পড়েছিলাম কি না, টিপু সুলতান আর জ্যাকোবিন ক্লাব পড়েছিলাম, আর জ্যাকোবিন শাসনটা আমরা কিন্তু পড়েছিলাম, কমপ্লিট হয়েছিল। এখন আমরা কি পড়বো না, নেক্সট থেকে পড়বো। তো নেক্সট এখানে একটুখানি জ্যাকোবিনদের সম্বন্ধে আছে, একটু জেনে নেবো, তারপরে বাকিটা আমরা পড়া শুরু করব। দেখো কি বলছে। জ্যাকোবিনদের শাসনকালে 2 জুন থেকে 1793 থেকে 27 জুলাই 1794 পর্যন্ত, অর্থাৎ আমি বলেছিলাম যে 13 মাসের ওদের রাজত্ব চলেছিল, তো সেটাই দিয়েছে। ওকে, রিপাবলিক অব ভার্চু নামে এক গণপ্রজাতন্ত্রী সংবিধান রচিত হয়। কি নাম ছিল না, রিপাবলিক অব ভার্চু। পাশাপাশি এই দলের এক গণপ্রজাতন্ত্রী সংবিধান রচনার মাধ্যমে অখণ্ড জাতীয় ঐক্যের ধারণা প্রচার করতে শুরু করে। জ্যাকোবিন দলের সরকার শিক্ষা, আইন, শিল্পের উন্নতি ঘটানোর পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি চর্চার লক্ষ্যেও স্থাপন করে কে না, একল পলিটেকনিক। ওকে, এই সরকার 1700-রও বেশি আইনের খসড়া রচনা করে। খ্রিস্টান বর্ষপঞ্জি বাতিল করে দেওয়া হয়, চালু করা হয় প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি। তাহলে আমরা জানতে পারলাম কি না, জ্যাকোবিন শাসনটা মোটামুটি 13 মাস চলেছিল, এটা আমরা জানি। এই সময় কি হয়েছিল না, রিপাবলিক অফ ভার্চু নামে এক সংবিধান রচনা করেছিল, গণতান্ত্রিক বা গণপ্রজাতান্ত্রিক সংবিধান আমরা বলতে পারি। এছাড়াও কি ছিল না, জ্যাকোবিন দলের যে সরকার ছিল সে শিক্ষা, আইন, শিল্পের উন্নতি তো করেইছিল, তার পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি চর্চার দিকেও কিন্তু তারা কনসেন্ট্রেট করেছিল, এবং সেটা প্রপারলি স্থাপন করার জন্য তারা কি করেছিল, একল পলিটেকনিক স্থাপন করেছিল। বিজ্ঞানের যাতে ডেভেলপমেন্ট হয় তার জন্য কি করেছিল, একল পলিটেকনিক স্থাপন করেছিল। ওকে, এই সরকার কি না 1700 আইনের খসড়া রচনা করেছিল, আর খ্রিস্টান বর্ষপঞ্জিকে বাদ দিয়ে দিয়ে চালু করেছিল কি, প্রজাতান্ত্রিক বর্ষপঞ্জি। নেক্সট কি বলেছে দেখো, জনগণের বিপ্লব বা বিপ্লবের জনগণ। কি বলছে দেখো, সমাজের নিচুতলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সংযোগ। আগে বলে দিই, দেন আমি ডিসকাশন করছি। ফরাসি বিপ্লবের স্বতঃস্ফূর্তভাবে শহর ও গ্রামে দরিদ্র জনতা অংশগ্রহণ করেছিল। শহরের শ্রমিক ও কারিগর শ্রেণী এবং গ্রামের কৃষক শ্রেণী এই বিপ্লবে যোগদান করে। শ্রমিকদের মধ্যে রোজমজুর, মালি, ভিস্তিওয়ালা প্রভৃতি শ্রেণী, এবং কৃষকদের মধ্যে খাজনা কৃষক, বর্গা চাষি, কোথায় গেল সরি বর্গা চাষি, প্রান্তিক স্বাধীন কৃষক প্রভৃতি শ্রেণী এই বিপ্লবে যোগ দেয়। সমাজের নিচুতলার মানুষের সঙ্গে ফরাসি বিপ্লবের সারমর্ম নাকি কি লেখা না, সরাসরি যোগাযোগ গড়ে ওঠে। তাই ফরাসি বিপ্লবের আদর্শে প্রভাবিত হয়েছিল নিচুতলার বা সমাজের নিচুতলার মানুষেরা। ওকে, নেক্সট কি বলেছে, বিপ্লবের শহুরে জনতার অংশগ্রহণ। শহরের জনতা একটা বড় অংশ ছিল ছোট ছোট ব্যবসায়ী, কারিগর, দিনমজুর। অ্যালবার্ট সবুল তার গ্রন্থে লিখেছেন, বিপ্লবের অনেক অংশ ছিল তাদেরই সৃষ্টি। বিপ্লবকে
সফল করার জন্য শহরের জনতা তাদের পূর্ণশক্তি নিয়োগ করেছিল। বাস্তিল দুর্গের আক্রমণে নিম্নবর্গের শহরের মানুষরা প্রত্যক্ষ ভূমিকা ছিল। শহরের নিম্নবর্গের প্রচেষ্টায় বাস্তিল দুর্গের পতন ঘটে, বুর্জোয়া বিপ্লব রক্ষা পায়। বাস্তিল দুর্গের পতনটা অলরেডি ডিসকাশন করেছি, বুর্জোয়া বিপ্লবটাও ডিসকাশন করেছি আমি এর আগে। ওকে, রাজা ষোড়শোলই পলাতকের ঘটনাকে কেন্দ্র করে শহরের নিম্নবর্গীয় রাজতন্ত্রের অবসান ও প্রজাতান্ত্রিক সরকারের গঠনের দাবি জানিয়ে প্যারিসের রাজা বৃষপন্থী মন্ত্রীদের মধ্যে অনেককে বরখাস্ত করে শহরের জনতা ক্ষিপ্ত হয়ে টুইলারিজ রাজপ্রাসাদ আক্রমণ করে। এই প্রতিক্রিয়া হিসাবে রাজার তরফে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়। এর প্রতিবাদ হিসাবে শহরের জনতা দ্বিতীয়বার টুইলাজির রাজপ্রাসাদ আক্রমণ করে। জাতীয় কনভেনশনে জিরোন্ডিন ও জ্যাকোবিন উভয় দলের মধ্যে দ্বন্দ্ব বাধে। এই সময় শহরের নিম্নবর্গীয় জনতা জাতীয় কনভেনশন ঘেরাও করে রাখে। শেষ পর্যন্ত জ্যাকোবিনদের হাতে ক্ষমতা আসে এবং প্রতিষ্ঠিত হয় জ্যাকোবিন প্রজাতন্ত্র। দেখো, একটা কথা এখানে বলি, ফরাসি বিপ্লবের শহর এবং গ্রামের যে দরিদ্র জনতা, সেটা কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। কিভাবে কি অংশগ্রহণ করেছে সেটা আমি আলোচনা করছি। এটা কিন্তু প্রশ্ন হিসাবেও আসে অনেক সময়, যে ফরাসি বিপ্লবের শহর আর গ্রামের দরিদ্র জনতা অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো এই যে ফরাসি সমাজে কি ছিল না, নিচুতলার মানুষ বলতে আমরা কি বুঝতে পারি হচ্ছে তৃতীয় সম্প্রদায়ভুক্ত থেকে থার্ড স্টেট যেটা বলা হয়, অর্থাৎ দরিদ্র কৃষক, শ্রমিক, সাকুলোত, এরা ছিল তৃতীয় সম্প্রদায়। ঠিক আছে, এই জনগোষ্ঠীগুলো ফরাসি বিপ্লবের সমাজে নিচুতলার মানুষের ভূমিকা ছিল। আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবে এদের একটা ভূমিকা ছিল। ওকে, অনেকের মতে কি ছিল না, রাজাকে স্টেট জেনারেল অধিবেশনে ডাকতে বাধ্য করেছিলেন কে? অভিজাতরা। এবার বুর্জোয়ারা কি করেছিল? বুর্জোয়ারা রাজাকে তাদের যে দাবি আছে সেটা মানতে বাধ্য করেছিল। আর সমাজের যে নিচুতলার মানুষ কি করেছিল? বাস্তিল দুর্গের পতনের মতো একটা মানে বিশাল ঘটনা কিন্তু তারা ঘটিয়ে ফেলেছিল। ওকে, এবং ঘটিয়ে বিপ্লবকে কিন্তু তারা এগিয়ে যেতে সাহায্য করেছিল বা এগিয়ে যেতে এরা হেল্প করেছিল। ঠিক আছে, নিচুতলার যে মানুষরা ছিল তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তার পিছনে অনেক কারণ ছিল। ওকে, বিপ্লবের প্রাক্কালে কি হয়েছিল না, কৃষক আর যে সাকুলোত কাদের বলে আমি বুঝিয়ে দিয়েছি এর আগে। কৃষক আর সাকুলোতদের অবস্থাটা খুবই খারাপ ছিল, মোটেই ভালো ছিল না। ওকে, তাদের মধ্যে অনেক দিন ধরে একটা মনের মধ্যে একটা রাগ তারা পোষণ করছিল বা একটা ক্ষোভ তাদের মধ্যে জন্ম নিচ্ছিল। এবার 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে কিন্তু সেটার মাধ্যমেই তারা বহিঃপ্রকাশ করে তাদের যে ক্ষোভটা বা তাদের যে রাগটা, আমরা বলতে পারি। ওকে, ফ্রান্সের কৃষকরা কি ছিল না, ফ্রান্সের কৃষকরা ছিল সামন্ততান্ত্রিক শোষক এবং যে অত্যাচার, সেই অত্যাচারের আমরা বলতে পারি যে শিকার। ওকে, তারা শিকার হয়েছিল। ঠিক আছে, ফ্রান্সের কৃষকরা, তাদের উপর যথেষ্টভাবে সামন্ততান্ত্রিক অত্যাচার চলতো বা শোষণ চলতো, আমরা এটা জানি, এটা আমরা পড়েছি। কৃষক এবং ভূমিহীন শ্রমিকদের অবস্থা যথেষ্ট খারাপ ছিল। ওকে, কৃষক আর সাকুলোতদের আরো একটা বড় সমস্যা কি ছিল না, সেই সময় দ্রব্যমূল্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি হচ্ছিল, যার ফলে সাধারণ মানুষের জীবনযাপন করাটা দুর্বিষহ হয়ে উঠেছিল। তারা নিজেদের যে বেসিক নিডস বা খাদ্য যেটা, সেটাই কিন্তু তারা প্রপারলি সার্ভাইভ করতে পারছিল না বা নিজেদেরকে প্রপারলি নিজেদের খাবারটাই তারা জোটাতে পারছিল না। ওকে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তে থাকে, কিন্তু তাদের যে মজুরিটা বা তাদের যে পারিশ্রমিকটা সেটা কিন্তু সে হারে বৃদ্ধি পায় না বা বাড়ে না। ওকে, এই জন্য তারা মাঝে মাঝে কি করতো, অনেক হাঙ্গামাও করতো, অনেক আন্দোলনও করতো, দাঙ্গাও করতো কিন্তু। ঠিক আছে, এবার আমরা আরেকটা কথা জানি যে 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই শহরে যেটা ঘটনাটা ঘটেছিল কি না, 14ই জুলাই বাস্তিল দুর্গ আক্রমণের সময় থেকে ফরাসি সমাজে নিচুতলার মানুষদের সঙ্গে ফরাসি বিপ্লবের একটা কানেকশন বা সংযোগ ঘটে। শহরের যে দরিদ্র জনগণ তারা বাস্তিল দুর্গ কি করে না, আক্রমণ করে, এবং অনেক যে মানুষ তারা কি করে না, সেই যে বাস্তিল দুর্গের যে রক্ষী
ছিল, মানে গার্ড ছিল, তাদের গুলিতে কিন্তু মারাও গিয়েছিল। বাস্তিল দুর্গের পতনের সূত্র ধরেই নিচুতলার মানুষদের যে প্যারিস শহরে লুটপাট, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল অলরেডি সেই সময় থেকেই। ওকে, প্যারিসের লুটপাটটা অলরেডি পড়েছি এর আগে আমার। তো এই সময় যে জনতা যেটা ছিল তারা যথেষ্ট বিশৃঙ্খল হয়ে পড়েছিল। তো সেই জনতা ফ্রান্সের রাজা ও রানীকে ভার্সাই থেকে প্যারিসে নিয়ে আসে, কিন্তু মনে থাকবে। তো এইভাবে এটা হয়েছিল শহরে। গ্রামেরটা একটু পড়ি, দেন আমি গ্রামেরটা ডিসকাশন করছি। কি বলেছে দেখো, বিপ্লবের গ্রামে দরিদ্র জনতায় অংশগ্রহণ। বলছে বাস্তিলের পতনের পর গ্রামের দরিদ্র জনতা সামন্ত প্রভু কি আছে, জাস্ট সেকেন্ড, সামন্ত প্রভু সিনরদের সামন্ত কর দিতে অস্বীকার করে। ওকে, সামন্ত প্রভু সিনরদের কি করে না, সামন্ত কর দিতে অস্বীকার করে। আচ্ছা, নমাদি, এনো, সাতো প্রভৃতি অঞ্চলে সামন্ত বিরোধী কৃষকের অভ্যুত্থান গড়ে ওঠে। এই সময় এই সমস্ত অঞ্চলের কৃষকরা ম্যানরের অধিকার বিষয়ক দলিলগুলো কেড়ে পুড়িয়ে দেয়। সামন্তপ্রভুদের বিরুদ্ধে এক কৃষক অভ্যুত্থান ঘটে এবং সামন্তপ্রভুদের প্রাসাদ, খামার বাড়িগুলি ধ্বংস করে দেয়। নেক্সট কি বলেছে, বলেছে প্রকৃত অর্থে জমির মালিকদের গ্রামছাড়া করে তারা সামন্ততন্ত্রের অস্তিত্ব মুছে দেয়। এরই প্রভাবে পরবর্তী সময় এস্টেট জেনারেল সামন্ত প্রথার উচ্ছেদ ঘটায়। কত সাল না, 1789 চৌঠা আগস্ট। জমিতে বহিরাগত ধনী বুর্জোয়াদের আধিপত্য এবং ধর্মীয় বিভেদ ও সরকারি বাধ্যতামূলক কর নীতির বিরুদ্ধে লাভের অঞ্চলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে মোট কথা এটার থেকে আমরা খুব ছোট করে বললে এটা বলতে পারি যে বুঝলাম আমরা কি এটা পড়ে না, বাস্তিল দুর্গ অভিযানে গ্রামের কৃষকরা উৎসাহিত করেছিল। কি বললাম, বাস্তিল দুর্গ অভিযান গ্রামের কৃষকদের উৎসাহিত করেছিল। তারা অত্যাচারী যে সামন্ত প্রভু ছিল তাদের বলতে পারি বাড়ি ঘর সবকিছু পুড়িয়ে দিয়েছিল বা ধ্বংস করে দিচ্ছিল, দলিলপত্র পুড়িয়ে দিচ্ছিল। তো ব্যাপকভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল। এই আন্দোলনের ফলে কি হয়েছিল না, সৃষ্টি হয়েছিল একটা আতঙ্কের পরিবেশ, যাকে আমরা মহা আতঙ্ক বলতে পারি। ওকে, অনেকে প্রাণের ভয়ে শহরে পালিয়ে যায়। এইভাবে গ্রামাঞ্চলের কৃষকদের বিদ্রোহ কিন্তু সফল বিদ্রোহে পরিণত হয়েছিল, অর্থাৎ সফল হয়েছিল। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে জ্যাকোবিন উত্থানে এবং পতনে কিন্তু নিচুতলার যে মানুষ আছে তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমাজে নিচুতলার মানুষ জ্যাকোবিন দলের সমর্থক ছিল কিন্তু। ওকে, তাদের সাহায্যে জিরোন্ডিনদের হটিয়ে জ্যাকোবিনরা ক্ষমতা দখল করে। জ্যাকোবিন সরকার সমাজের নিচুতলার মানুষদের ভোটাধিকার দিয়েছিল, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার দিয়েছিল। তাদের সুবিধার জন্য আইন অনুসারে জিনিসপত্রের দাম একটা প্রপার ছকে তারা বেঁধে দিয়েছিল, একটা জিনিসপত্রের দাম তারা বেঁধে দিয়েছিল। কিন্তু তা কিন্তু আমরা বলতে পারি অস্থায়ী, তা সেটা স্থায়ী ছিল না। যাই হোক, তো জ্যাকোবিন নেতা রোবোস্পিয়ার কি করেছিল না, সাকুলত নেতাদের হত্যা করেছিল। এর জন্য রোবোস্পিয়ারকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। ফলে ফ্রান্সেরও সৃষ্টি কি হয়েছিল, লাল সন্ত্রাসের বা সন্ত্রাস শাসন যেটা আমরা বলতে পারি। ওকে, ক্লিয়ার? নেক্সট পরেরটায় যাব। পরেরটা বলছে ফরাসি বিপ্লব এবং নারী। দেখো, এই যে নারীদের বিপ্লবটা যেটা আছে এটা এইটুকু রয়েছে, একটু পড়বে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি শুধু, ঠিক আছে? দেখো, নারীদের বিপ্লবে আমরা কি বলতে পারি, ফরাসি বিপ্লবে নারীদের কিন্তু ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নও আসে এটা যে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। তো ভূমিকা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ। ফরাসি সমাজ ও পরিবারে পুরুষদের মতো নারীদের কিন্তু সমান অধিকার ছিল না তখন, এটা মাথায় রাখতে হবে। আর থাকলেও ফরাসি বিপ্লবের নারী সমাজের এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করেছিল। যে যদিও নারী সমাজের সমান অধিকার ছিল না, কিন্তু না থাকলেও তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে পালন করেছিল। ঠিক আছে, বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নারীরা কিন্তু পুরুষদের পাশে ছিল, তাদের সঙ্গী হিসাবে, তাদের বন্ধু হিসাবে, এবং আমরা বলতে পারি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করে গিয়েছিল। ওকে, 1789 খ্রিস্টাব্দে 5ই মে স্টেট জেনারেল অধিবেশনের আহ্বানের মধ্য দিয়ে একটা আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল।
ঠিক আছে। এবার সেই ফরাসি বিপ্লবের সূচনাতে পুরুষদের সঙ্গে নারীরাও কিন্তু যোগ দিয়েছিল। ঐতিহাসিক কার্লাইল, ওকে, কার্লাইল তার নাম ছিল। তো ইল বেসিক্যালি তার যে একটা গ্রন্থ ছিল, গ্রন্থটার নাম ছিল দ্য ফ্রান্স রেভলিউশন। সে গ্রন্থটায় বলেছিল যে মহিলাদের অংশগ্রহণের যে করেছিল এই ফরাসি বিপ্লবে, সেটার কিন্তু তিনি প্রশংসাই করেছিলেন অনেক। ওকে। আবার কি হয়েছিল না, রুটির দাবিতে, রুটি বলতে রুটি না, শুধু রুটি বলাটাও ভুল হবে, রুটি সহ যে অন্যান্য প্রয়োজনীয় ভোগ্য যে দ্রব্যগুলো সেটা, তার দাবিতে 5 থেকে 6 অক্টোবরে একটা বিশাল জনতার মিছিল করে রাজা রানীকে প্যারিসে, মানে রাজা রানী যেটা ছিল তাকে প্যারিসে ফেরানোর জন্য ভার্সাই গিয়েছিল। সেই মিছিলে কমপক্ষে 10,000 মহিলা কিন্তু যোগদান করেছিল এবং সেই কাজে তারা যথেষ্ট পরিমাণে সাকসেসও হয়েছিল। এমনকি মহিলারা অস্ত্রগার লুণ্ঠনেও কিন্তু সক্রিয় ভূমিকা নিত। ঠিক আছে, বুঝতে পারছো অবস্থা? তো যথেষ্টভাবে কিন্তু তারা পুরুষদের পাশে থেকে নিজেদের মতো নিজেদেরকে কিন্তু ফরাসি বিপ্লবের জন্য তুলে ধরেছিল। ওকে। 1789 খ্রিস্টাব্দে 14ই জুলাই যখন জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে, তখন কিন্তু বহু সাহসী মহিলা তাদের দুর্গ ভাঙার জন্য উৎসাহ দিত কিন্তু তাদের। ওকে। এবং নতুন ব্যবস্থা কার্যকর করার সাপেক্ষে তারাও কিন্তু নিজেদের মত প্রকাশ করেছিল। 1792 খ্রিস্টাব্দে 10ই আগস্ট, যেটা টুইলারিস যে প্রাসাদটা ছিল, টুইলারিস প্রাসাদ অবরোধের ক্ষেত্রেও কিন্তু, এবং ওই বছর 21শে সেপ্টেম্বর জাতীয় সম্মেলনের অধিবেশনেও রাজতন্ত্রের উচ্ছেদের পক্ষে নারীদের কি ছিল না, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ঠিক আছে, টুইলার প্রাসাদ অবরোধের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আবার রাজতন্ত্রের যে উচ্ছেদ সেই ক্ষেত্রেও মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফরাসি বিপ্লবের যে সংবিধান সভা, বা আমরা বলতে পারি যে বিপ্লবী আইনসভার, সেখানে ক্রীতদাসদের মুক্তিতে সচেষ্ট হওয়া হয়েছিল, বা ক্রীতদাসদের মুক্তিতে যথেষ্ট পরিমাণে সচেষ্ট হয়েছিল। কিন্তু নারী সমাজ বা রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বিষয়ে কিন্তু কোনো প্রস্তাব তখন দেওয়া হয়নি। অর্থাৎ ক্রীতদাসদের উদ্ধার করা হয়েছে ঠিকই, কিন্তু নারীদের ইকুয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি, যে নারীরাও সমান অধিকার পাবে বা তাদের ইকুয়ালিটি, সেখানে কিন্তু কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে কি হয়েছে, নারীরা পুরুষদের সমান অধিকার দাবি করে, অবশ্যই সেটা হওয়া উচিত বা থাকা উচিত, নারী পুরুষের সমান অধিকার। তো সেটা কিন্তু তারা দাবি করেছিল সেই মুহূর্তে। তো এই ঘটনাটা ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বললে আমরা এটাই বলতে পারি। মোট কথা যে কি, বাস্তিল দুর্গ যখন আক্রমণ হয়েছিল তখন নারীরা নিজেদের সাহসের পরিচয় দেখিয়েছিল, তারা এই বিপ্লবে উৎসাহ দিয়েছিল। ঠিক আছে, দুর্গ ভাঙার জন্য তারা রুটির দাবিতে আন্দোলন করেছিল, জনতার মিছিলে তারা অংশগ্রহণ করেছিল, রাজা রানীকে প্যারিসে ফিরিয়ে আনতে ভার্সাই তারা গিয়েছিল। 10,000 মহিলা সেখানে অংশগ্রহণ করেছিল, তারা সফলও হয়েছিল, এবং মহিলারা যে অস্ত্রাগার লুণ্ঠনেও কিন্তু যথেষ্ট পরিমাণে করেছিল, ওর নামটা কি, সক্রিয় ভূমিকা নিয়েছিল। এটাও মাথায় হাইলাইট করবে। এছাড়া টুইলারিস যে প্রাসাদ আছে, টুইলারিস প্রাসাদ অবরোধের ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল। এছাড়া জাতীয় সম্মেলন অধিবেশনে রাজতন্ত্রের উচ্ছেদের পক্ষেও নারীদের ভূমিকা ছিল। তো আশা করি 4টে পয়েন্টটা মনে রাখবে, নিজেরাই লিখতে পারবে। পয়েন্ট শুধু 4টে আছে। হলো। নেক্সট আমাদের কি বলেছে দেখো, নেক্সট আমাদের বলেছে মানুষ ও নাগরিকদের অধিকার ঘোষণা। বলছে ব্যক্তি ও মানুষের অধিকারপত্রটি ইংল্যান্ডের ম্যাগনা কার্টা ও বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের অনুকরণে রচিত হয়। আর এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রেই কিন্তু বলা হয়েছিল স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, নেক্সট বলেছে এই ঘোষণাপত্রে বলা হয়েছিল মানুষ জন্মগতভাবে স্বাধীন ও চিরকাল স্বাধীন থাকবে, আইনের চোখে সমস্ত নাগরিক সমান, মানুষের সর্বজনীন কয়েকটি অধিকার আছে, সেটা হচ্ছে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে মাথায় রাখবে, ধর্ম বিশ্বাসের স্বাধীনতা, সম্পত্তি কেনাবেচা ও ভোগ করার অধিকার, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ, রাজা নন। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে না, জনগণ, রাজা নয় কিন্তু। ওকে। নেক্সট আরও বলেছিল যে আইনের চোখে কিন্তু সবাই সমান, এটাও বলা হয়েছিল। তো যাই হোক, রাজা নয়, আইনের উৎস হলো জনমত, তাই আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকেই গ্রেফতার করা বা কারাদণ্ড দেওয়া যাবে না। সংবিধান সভা বিশ্বের সমস্ত নির্যাতিত মানুষের প্রতি
সৌভ্রাতৃত্বের বার্তা জানাচ্ছে। সাধারণভাবে বলা যায় ঘোষণাপত্রটি ছিল আসলে সার্বভৌমিক ও আইনের উৎস। এটি ছিল মুক্তিপন্থী গণতন্ত্রের প্রতিফলন। এটা আমি ডিসকাশন করছি, একটু বলে দিই। নেক্সট বলেছে ঘোষণাপত্রে নাগরিকদের রাজনৈতিক অধিকার দেওয়া হয় এবং সম্পত্তি ও স্বাধীন ধর্মচারণের অধিকার ও ব্যক্তি স্বাধীনতাকেও স্বীকৃতি দেওয়া হয়। দুঃখের বিষয়, এই ঘোষণায় সাধারণ মানুষের জন্য তেমন কোনো মৌলিক অধিকার ঘোষিত হয়নি। মানুষ ও নাগরিকদের ঘোষণাপত্রটি পুরাতনতন্ত্রের পতন ঘটিয়ে ফ্রান্সের নতুন যুগের সূচনা করে। এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অভাবনীয় যাত্রা শুরু হয়। তাহলে আমরা মোট কথা কি জানতে পারছি, যে মানবিক এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্রে কি কি অনুকরণ করে রচিত হয়েছিল। কি কি অনুকরণ করে রচিত হয়েছিল আমরা বলতে পারি যে মানবিক এবং নাগরিক যে অধিকার আছে, অধিকারের ঘোষণাপত্রটি ছিল হচ্ছে ইংল্যান্ডের ম্যাগনা কার্টা, বিল অফ রাইটস, আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র আর জ্ঞানদীপ্ত দার্শনিকের মতবাদ অনুকরণে এটা রচিত হয়েছিল। ক্লিয়ার? মনে থাকবে। এই যে মানুষ ও নাগরিকের ঘোষণাপত্র কি ছিল না, 1789 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ফ্রান্সের যে সংবিধান সভা একটি ঘোষণাপত্র মানুষের অধিকারের কথা বলা হয়। এইটি মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণা নামে পরিচিত। কি বললাম? মানুষ ও নাগরিকদের অধিকারের ঘোষণা নামে পরিচিত। এতে কি বলা ছিল? মোদ্দা কথা আমরা পড়ে এটাই বুঝলাম যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, আইনের চোখে সব মানুষই সমান, এটাই সেখানে বলা ছিল। প্রতিটা মানুষ নিজের যে ইচ্ছা মানে নিজের ইচ্ছা মতো ধর্মকে চুজ করতে পারবে, তারা সেটা সেই ধর্মকে পালন করতে পারবে, এটা তাদের অধিকার। সম্পত্তির কেনা বেচা করা, ভোগ করার অধিকার তাদের আছে। সংবাদপত্রের স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা, বাক মানে কি? বলা, কথা বলা। বাক স্বাধীনতার অধিকার, আমার যদি কোনো মন্তব্য থাকে সেটা আমি বলতে পারি, আমার সেই স্বাধীনতা আছে। অর্থাৎ বাক স্বাধীনতার অধিকারের কথাও কিন্তু বলা হয়েছিল। মোদ্দা কথা এটাই হচ্ছে, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার আর আইনের চোখে সবাই কিন্তু সমান, এই আইনের বিলে এটা কিন্তু বলা হয়েছিল। ওকে, এবার এই যে ঘোষণাপত্রটা, এর কিছু লক্ষ্য ছিল। লক্ষ্য কি ছিল না, ফ্রান্সের জনগণকে পুরাতনতন্ত্রের কবল থেকে স্বাধীন করা বা বার করে আনা, পুরাতনতন্ত্রের কবল থেকে রক্ষা করা বা স্বাধীন করা, ঠিক আছে। আর সকল মানুষের জন্য সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করাই ছিল এই যে ব্যক্তি ও নাগরিক যে অধিকারপত্র, তার লক্ষ্য ছিল আমরা বলতে পারি। ঠিক আছে। মানবিক এবং নাগরিক অধিকারের যে ঘোষণাপত্রটা, এটা পুরাতনতন্ত্রের কি না মৃত্যু পরায়ণা বলে অনেকেই উল্লেখ করে। কি বলে না, এই ঘোষণাপত্রকে পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলে অনেকে উল্লেখ করে। ঠিক আছে। এই ঘোষণাপত্রে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা, তারপরে সমান অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছিল। পুরাতনতন্ত্র রাজতন্ত্রের অবসান ঘটিয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে। নেক্সট দেখো কি বলছে, বলছে জনসচেতনের গুজবের প্রভাব। এটাও ইম্পর্টেন্ট। কি বলছে? গুজব এক বলে দিয়েছে, 20শে জুন 1789 খ্রিস্টাব্দে গুজব রটে যে থার্ড স্টেট অর্থাৎ তৃতীয় স্টেটের বিরুদ্ধে রাজা ষোড়শ লুই কঠোর ব্যবস্থা নিতে চলেছেন। এই গুজবে প্রভাবিত হয়ে তৃতীয় স্টেটের সদস্যরা এস্টেটে জেনারেলের ঢোকার সিদ্ধান্ত এস্টেটে জেনারেলে ঢোকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা সেখানে ঢুকতে গেলে দেখেন যে সভাকক্ষ তালাবন্ধ রয়েছে। এই ভাবনাটি, গুজবটি সত্য। তারা ভাবে কি গুজবটা যেটা রটেছে সেটা সত্য। তার পাশাপাশি টেনিস খেলার মাঠে গিয়ে শপথ গ্রহণ করে। গুজব দুই ছিল 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের, আমি পড়ে নি দেন বোঝাচ্ছি। 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতনের পর কৃষক বিদ্রোহের পথ প্রশস্ত হয়। জর্জ লেফেভ্র বিবরণী থেকে জানা যায় যে এই সময় কৃষক সমাজের গুজব রটে যে ভূস্বামীরা গুন্ডাদের দিয়ে তাদের উপর আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই গুজবের প্রভাবে বিক্ষুব্ধ কৃষকরা আরও হিংস্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত
আরও হিংস্র হয়ে ওঠে। কোথায় গেল রে বাবা? আচ্ছা, হিংস্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত কৃষকদের খুশি করার জন্য জাতীয় সংবিধান সভা জমিদারি অধিকারসহ সামন্ততান্ত্রিক আধিপত্যের অবসান ঘটায়। গুজব 3-এ কী ছিল? 14ই জুলাই 1789 খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গ আক্রমণে জনতার মুখে গুজব ছড়িয়ে পড়ে যে অস্ত্রশস্ত্র বোঝাই কমানোর আরেকবার পড়বো। অস্ত্রশস্ত্র বোঝাই কামানের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কামানের তোপের মুখে তোয়ানের জনাকীর্ণ বস্তি উড়িয়ে দেওয়া হবে। ওকে, তাহলে কি হলো যে শ্বেতাতোয়ানের জনাকীর্ণ বস্তি উড়িয়ে দেওয়া হবে। এছাড়াও গুজব রটে যে রাজা প্রায় 30,000 সেনা শ্বেতাতোয়ানে ঢুকে সেখানে অধিবাসীদের হত্যা করতে শুরু করে। হ্যাঁ, ঠিক আছে। লোকমুখে এইসব গুজব ছড়িয়ে পড়লে জনমানসে উত্তেজনা বাড়ে। গুজব 4 ছিল সেপ্টেম্বরের হত্যাকাণ্ড ঘটার আগে গুজব রটে যে বিদেশি সেনাদল প্যারিসে প্রবেশ করছে। তারা প্যারিস থেকে আর মাত্র 200 মাইল দূরে রয়েছে। প্রচার হয় যে বিদেশি সেনারা প্যারিসে এসে বন্দী অভিজাতদের মুক্ত করবে এবং বিপ্লবীদের উপর আঘাত আনবে। এই গুজবের প্রভাবে প্রভাবিত হয়ে কয়েক হাজার জনতা হিংস্র হয়ে ওঠে। তারা প্যারিসের কারাগারের বন্দীদের ও প্রদেশগুলির বন্দীদের উপর হত্যাকাণ্ড চালায়। এবার আমরা একটু বুঝবো যে ব্যাপারটা কি হলো। দেখো, ফরাসি বিপ্লব তথা জনচেতনার গুজবের প্রভাবটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের গুজবের প্রভাব আলোচনাটাও দেয়, কিন্তু আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লবের প্রাককালে কি হয়েছিল না, একটা অবাস্তব এবং অদ্ভুত একটা অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষ কি করে না, যাজক, অভিজাত, রানী, রাজা প্রমুখর বিরুদ্ধে একটা গুজব রটিয়ে জনসচেতনতা বৃদ্ধি করেছিল তথা নানাভাবে বিপ্লবকে তারা প্রভাবিত করেছিল। কিন্তু ওকে, প্রথমত কি না, 1789 খ্রিস্টাব্দে 20 জুন গুজব রটে যে রাজা ষোড়শলই তৃতীয় সম্প্রদায়ের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নিতে চলেছে। এরপরে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা স্টেট জেনারেলের সভাকক্ষ বন্ধ দেখে এবার গুজবটা সত্যি বলে তারা ভেবে নেয়। তারা টেনিস কোর্টের শপথের মাধ্যমে বিপ্লবকে ত্বরান্বিত কিন্তু করেছিল। ওকে, দ্বিতীয়ত আমরা বলতে পারি যে বাস্তিল দুর্গের আক্রমণকালে এটা গুজব ছড়ায় যে অস্ত্রশস্ত্র বোঝাই কামানের মুখ জনতার দিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওকে, ফলে জনমানবের মধ্যে বা জনসাধারণের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তৃতীয়ত আমরা বলতে পারি যে জর্জ লেফেভরের বিবরণী থেকে আমরা জানতে পারি যে বাস্তিল দুর্গের পতনের পর কৃষকরা চার্চ এবং সামন্ত প্রভুদের করগুলি বন্ধ করে দিয়েছিল এবং কৃষক সমাজে গুজব ছড়ায় যে ভূস্বামীরা গুন্ডাদের দিয়ে তাদের উপর আক্রমণ চালাবে। ওকে, তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এর ফলে কি হয়েছিল, জনতা বিক্ষুব্ধ হয়, রেগে যায়, কৃষকরা আরও হিংস্র হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তারা সংবিধান সভা সামন্ততান্ত্রিক আধিপত্যের অবসান কিন্তু তারা ঘটিয়ে দেয়। ক্লিয়ার? বোঝা গেল? আরেকটা আমরা লাস্ট এটা বলতে পারি, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোবানের বিবরণী। সেটার থেকে জানা যায় যে সেপ্টেম্বরের হত্যাকাণ্ড ঘটার আগে গুজব রটে যে বিদেশি সৈন্যদল প্যারিসে মাত্র 200 মাইল, মানে প্যারিস থেকে মাত্র 200 মাইল দূরে বিদেশি সৈন্য রয়েছে। তারা প্যারিসে এসে বন্দী অভিজাতদের মুক্ত করবে এবং বিপ্লবীদের ওপর তারা আঘাত করবে। এতে তারা যথেষ্ট পরিমাণে আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্কের ফলে সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কিন্তু শুরু হয়েছিল, যে সমস্ত অভিজাতদের যারা জেলে ছিল তাদেরকে হত্যা করা হচ্ছিল। ক্লিয়ার? বোঝা গেল? মোটামুটি এই 4টে পয়েন্ট আমরা বলতে পারি। এই কনসেপ্টটা, পয়েন্টগুলো একটু একটু করে মাথায় রাখবে, তাহলে পুরোটা নিজেরাই লিখতে পারবে। এখন আমি এতটা পর্যন্তই আলোচনা করলাম। এখন আমি একটু ছোট প্রশ্নে যাব। তাহলে এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো জিনিস পেলাম। কি পেলাম না, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সম্বন্ধে আমরা জানতে পারলাম। ফরাসি বিপ্লবে জনচেতনার যে গুজবটা ছড়িয়েছিল সেটার সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারলাম। ফরাসি বিপ্লবে গ্রামীণ যে জনসাধারণ তাদের যে ভূমিকা সেটার সম্বন্ধেও কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম। সবার প্রথমে প্রশ্ন দেখো, একটু প্রশ্ন নেব আমরা। টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়েছিল? এটা হবে 1789 খ্রিস্টাব্দে 20 জুন।
ঠিক আছে, 1789 খ্রিস্টাব্দে 20শে জুন, জাস্ট এ সেকেন্ড একটু বড় করে দিই। ওকে, 1789 খ্রিস্টাব্দে 20শে জুন। নেক্সট বলেছে কবে বাস্তিল দুর্গর তোমার নামটা কি জানো পতন হয়েছিল। দেখো বাস্তিল দুর্গ না, বাস্তিল দুর্গ পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় সভার নতুন নাম কি ছিল? জাতীয় সভার নতুন নাম ছিল সংবিধান সভা। ওকে, জাতীয় সভার নতুন নাম ছিল সংবিধান সভা। মিরাবো কে ছিল? কমেন্টস করো দেখি কি পারবে। মিরাবো কে ছিল? মিরাবো ছিল হচ্ছে সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা। ঠিক আছে, সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিল হচ্ছে মিরাবো। নেক্সট পরের প্রশ্ন, কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়? 1791 খ্রিস্টাব্দে 10ই আগস্ট টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। নেক্সট পরের প্রশ্ন, ব্রান্সউইক কে ছিলেন? উত্তর, ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি। নেক্সট প্রশ্ন, কবে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়? 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি মৃত্যুদণ্ড হয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, কোন সময়কে সন্ত্রাসের শাসনকাল বলে? আনুমানিক 1793 খ্রিস্টাব্দে 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই সময়কালকে বলা হয় কিন্তু। ওকে, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। একটু পরে নেক্সট পার্ট আপলোড হবে। নেক্সট পার্টে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, ভিডিওটা লাইক করে রেখো যাতে নোটিফিকেশন পৌঁছে যায়।